ইতিপূর্বে ইডি সিবিআইয়ের হাতে যে সমস্ত মামলা আছে তা গরু পাচার, কয়লা পাচার, বালি চুরি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, একাধিক বিষয়ে সেই বিষয়ে যদি সদার্থক ভূমিকা নিত তাহলে আজকে আর এই সিআইডি গিয়েছে এটা ব্রেকিং করতে লাগতো না। যা সরাবার অলরেডি সরিয়ে নিয়েছে, যেখানেগুলো আটাবার হাঁটিয়ে নিয়েছে, এখন সিআইডি গিয়েও ফাঁকা ময়দান পাবে, ফাঁকা অফিস পাবে, এর থেকে কিছু পাবেন। দেখুন, তৃণমূল কংগ্রেস যে পাপটা করেছে সে পাপের ভাগিদারি তাদেরকে এখন হতে হবে, পাপের অভিশাপটা পড়ছে। কারণ পঞ্চায়েতের কথা যদি আমি বলি, সামান্য একটা পঞ্চায়েতের সদস্য বিরোধী হওয়ার জন্য তাকে কাজ না দেওয়া, তারপরে প্রেশার ক্রিয়েট করা, তাকে অফার করা, তখনও যখন সে শুনছে না তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে তৃণমূলে জয়েন করা, এই ধরনের ঘটনা ঘটেছে। সিলদার সে কাউন্সিলরটা তাকে লাস্টটা খুন পর্যন্ত করে দিল, কারণ তাকে শাসকে আসতে হবে, তৃণমূলে জয়েন করতে হবে, ঝালদার। তো আজকে সেই দিন দেখতে হচ্ছে তৃণমূলকে তাদের সুপ্রিমোর নির্দেশ তারা মানছে না, মানে কি পাপ করেছিল, এখন সেটা ফল ভুগতে হচ্ছে। তবে যারা ছেড়ে যাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। বিজেপিকে যেভাবে বকলমে সহযোগিতা করছে দেখছিলাম, বিভিন্ন চ্যালেঞ্জ চালাচ্ছে যে আজকের ডেটে 300-র অধিক বিজেপির এমপি হয়ে যাচ্ছে, মানে বকলমে তাহলে বিজেপিকে যারা সাপোর্ট করছে ধর্মনিরপেক্ষ মানুষের ভোট নিয়ে, সে মুর্শিদাবাদের 3 এমপি থেকে শুরু করে, ঘাটাল থেকে শুরু করে, মথুরাপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের ধর্মনিরপেক্ষ ভোট নিয়ে বিজেপিকে আটকানোর জন্য যারা ভোট দিয়েছিল, সেই ভোটে জিতার পরেও যারা বিজেপিকে সহযোগিতা করছে, মানুষ কিন্তু ক্ষমা করবে না। এর জবাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষই দেবে। তৃণমূলে দেখা যাচ্ছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও রয়েছে, যেমন সৌগত রায়, অশোক দেব, এরাও দল কিভাবে চালানো হচ্ছে সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, বলছেন গণতন্ত্রের অভাব। এতদিন পরে তারা অনেক সিনিয়র মোস্ট। অশোকবাবু আমাদের অ্যাসেম্বলির গত সেশন, মানে গত বিধানসভা থেকে আমি ওনাকে, আমার সাথে দেখা হলে আমি, স্যার কেমন আছেন, উনি কেমন আছো, মানে যথেষ্ট সেই জায়গা থেকেও দাঁড়িয়ে বলছি, এত ওনারা সিনিয়র মোস্ট পলিটিশিয়ান। তো এখন মনে পড়ছে এগুলো, একটা সরকার পরিবর্তন হয়ে যাবার পরে ওনাদের তো 17তম বিধানসভা যখন চলছিল তখন কথা বলা দরকার ছিল অন্তত, যে এইভাবে চলতে পারা যায় না, দলে গঠন তো গণতন্ত্র নাই। যেই সরকারের বিপর্যয় হয়েছে সব অভিষেকবাবু, মমতা ব্যানার্জি দোষ হয়ে গেছে বলে এড়িয়ে গেলে হয় না। আপনারা চুপ ছিলেন, আপনাদেরকেও তাহলে দোষ আপনাদের গাড়েও বর্তায়। আজকে সম্বিত পাত্র বলছেন যে 4 ধামের মধ্যে 4 ধাম মানে জগন্নাথ ধাম, দীঘাকে কখনোই ধাম বলা যাবে না, কারণ সেই জায়গা থেকে ধাম শব্দ দীঘার যে জগন্নাথ মন্দির রয়েছে সেখান থেকে উঠতে চলেছে। আমি এটা যখন দীঘায় জগন্নাথ ধাম বা কালচারাল সেন্টার তৈরি করতে চাইছিলাম, আমি কথা বলেছিলাম, তখন সম্বিত পাত্র মহাশয় এটা মনে হচ্ছিল ঘুমাচ্ছিল। আমি বলেছিলাম প্রত্যেকটা ধর্মস্থানের আলাদা আলাদা গুরুত্ব আছে, সেই গুরুত্বটা কোনোভাবে নষ্ট করা যায় না। কালকে এইভাবে আমি বলেছিলাম, কালকে মমতা ব্যানার্জি যদি বলে গরিব মানুষদের জন্য একটা মক্কা শরীফ এখানে বানিয়ে দেবো, হজ করতে গরিবরা যেতে পারছে না, এখানে করবে হজ, এটা যেমন মেনে নেওয়া যাবে না, ঠিক উড়িষ্যার জগন্নাথ মন্দিরের যে ঐতিহ্য সেটাকে এইটা করার জন্য সেটা খর্ব হচ্ছে, এটাকে আমি মানি না, মানে এটা বন্ধ করা দরকার। আমি অনেক আগে বলেছিলাম বিষয়টা, এখন দেখার বিষয় সেটা কী হয়। বলছি, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বলছেন যে মাদ্রাসায় মোল্লা তৈরি হয়, মাদ্রাসা রাখা যাবে না, মাদ্রাসা বন্ধ। ওনার মাদ্রাসা সম্পর্কে জ্ঞান নাই। যদি মাদ্রাসায় মোল্লা তৈরি করে, যদি ওনার ভাষাই বলছি, মাদ্রাসায় প্রায় 40% অ্যাভাব নন মুসলিম টিচার আছে, 18 to 20% নন মুসলিম স্টুডেন্টস আছে, কি বলবেন উনি? ভেসে থাকতে হবে খবরে, জ্যোতির্ময় সিং মাহাতো সাহেবকে ভেসে থাকতে হবে খবরে, এই জন্য অবাঞ্ছিত কথা বলছে। কারো দোয়ায়াতে চলে না মাদ্রাসা, আর্টিকেল 30কে সামনে রেখে মাদ্রাসা চলে। সুতরাং আমি অনুরোধ করব, এই মাদ্রাসা সম্পর্কে বাজে মন্তব্য করার আগে আপনারা 2-4বার ভাববেন, ইতিহাস দেখবেন, ঠাকুর বাড়ির ইতিহাস। একটা সময় তাকে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে দেওয়া হয়নি, সে মাদ্রাসা থেকে তিনি শিক্ষা অর্জন করেছিলেন।